চা বাগানে আন্দোলনের জেরে ছাঁটাই। 1 বছর আগে আন্দোলনের জেরে ছাঁটাই 8 জন শ্রমিক। তাসাটি চা বাগানে ছাঁটাই করা হলো 8 জন শ্রমিককে। কাজ ফিরে পাওয়ার দাবিতে ধর্ণা অনশন শুরু করেছেন এই শ্রমিকরা। 8 জন শ্রমিক এবং তাদের পরিবার এই মুহূর্তে ধর্ণায় বসেছেন। কয়জনকে সাসপেন্ড করেছে? 8 জনকে করছে। গোটা বাগানের ভিতরে 8 জনেই মানে কোম্পানির একটা পাই গেল আমাদেরকে। আমরা নাকি বাগানের জন্য ডিস্টার্ব করতাম, ওই জন্য আমাদেরকে বাগান থেকে বের করে দিল। কতদিন চলবে এই অনশন? এই অনশন আমাদের যতদিন ন্যায় যদি না পাই, যতদিন আমাদের যদি ইনসাফ না হয়, ততদিন কিন্তু এটা চলতেই থাকবে। দ্বিতীয় কথা হলো, আমাদের তো পেটটা তো মাইরে দিল। আমাদেরকে যদি সরকারের কাছে যেতে হলে কীভাবে যেতে হবে? যে কোনো একটা অন্যায় করবো, তারপরে তো যেতে হবে। আর এবার একটু আবহাওয়ার খবর নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কারণ দক্ষিণে বেশ গরম, উত্তরে বর্ষা। আপাতত উত্তরেই থমকে রয়েছে বর্ষা, তাই গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গে। কদিনে আরও তাপমাত্রা বাড়বে, ঠিক কি হবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি বলছে? দক্ষিণের এই গরম, এই অস্বস্তি কাটতে আর কতদিন? দেখো, দক্ষিণে একদিকে যেমন পশ্চিমের জেলাগুলিতে যে পশ্চিমের হাওয়া, গরম হাওয়া আসছে, তেমনি একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। আর পূর্ব পশ্চিম অক্ষরেখাটি উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। আর তার ফলেই যে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প হচ্ছে। একদিকে গরম হাওয়া, তাপমাত্রা বাড়ছে, আর অন্যদিকে প্রচুর জলীয় বাষ্প। তার ফলে খাতায় কলমে তো বর্ষা প্রবেশ করেছে, তাহলে কেন দক্ষিণবঙ্গের এই অবস্থা? বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং ইসলামপুরে থমকে আছে। প্রায় 7 দিন হলো সেখানেই থমকে আছে, এবং এর ফলে যেটা হচ্ছে যে উত্তরবঙ্গে একরকমের আবহাওয়া এবং দক্ষিণবঙ্গে একদম ভিন্ন আবহাওয়া। অর্থাৎ উত্তরবঙ্গে যখন বৃষ্টি হচ্ছে তখন ঘামে ভিজে যাচ্ছে দক্ষিণবঙ্গ, এবং এই পরিস্থিতি আরো 7 দিন থাকবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 7 দিন আগে বর্ষা দক্ষিণবঙ্গে আসার কোনো সম্ভাবনা নেই বলেই, কোনো অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না বলেই জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ধন্যবাদ বিশ্বজিৎ। পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা? দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, তখন পশ্চিমের খবর একটু নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত, রয়েছেন সরাসরি বাঁকুড়া থেকে। প্রিয়ব্রত, বাঁকুড়ার ছবিটা ঠিক কি? গরম কেমন এখানে? দেখো, সকাল থেকেই চড়া রোদ উঠছে এবং তার পাশাপাশি কিন্তু একটা গুমোট গরম রয়েছে, যেটা বাঁকুড়ায় থাকে না, যেটা বাঁকুড়ার মানুষের কাছে অচেনা। কেননা বাঁকুড়ায় তীব্র গরম থাকে, রোদ ওঠে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লুই বইতে শুরু করে, মানুষজন রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। মানুষজন এটা অভ্যস্ত, কিন্তু মানুষের কাছে এটা অভ্যস্ত নয় যে হিউমিডিটির পরিমাণ প্রচণ্ড পরিমাণ থাকবে। যেমন দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় এই মুহূর্তে 60% আপেক্ষিক আর্দ্রতা রয়েছে, এবং সেই কারণে একটা গুমসানি গরম, যেটা ভ্যাপসা গরম বলা চলে, যেখানে ফ্যানের তলাতেও তুমি রেহাই পাচ্ছ না, আবার বাইরে বেরিয়ে তো রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তাই জন্য মানুষজন প্রচুর পরিমাণে জল খাচ্ছে, যাতে শরীরের যে অতিরিক্ত ঘাম সেটা বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জল যাতে শরীরে কোনো কম না হয় সেই কারণে জল খাচ্ছে। এবং রাস্তাঘাটে যারা বেরোচ্ছেন তারাও কিন্তু ঠান্ডা পানীয় দোকান, ফলের রস যেসব জায়গাতে পাওয়া যাচ্ছে সেই সব দোকানে ভিড় করছেন, এবং মানুষজন চাইছেন এই আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। এবং একটা বৃষ্টি, প্রতিদিনই অবশ্য নিয়ম করে বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলাটা খুব ভালো আরামদায়ক আবহাওয়া, কিন্তু সকাল থেকে উঠলেই কিন্তু সেই একই ধরনের গুমোট গরম এবং কড়া রোদ, এই দুটো মিলিয়ে কিন্তু অর্থাৎ বাঁকুড়ায় যে ছবি দেখা যাচ্ছে, রাতে একটু মনোরম ওয়েদার হলেও গরম একটু কমলেও সকাল থেকে আবার যেই কে সেই ভ্যাপসা গরম। পুরুলিয়ার ছবিটা ঠিক কি? ইন্দ্রজিতের থেকে জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, দেখো মিমি, পুরুলিয়ার ছবিটা একেবারেই উল্টো। তার কারণ হচ্ছে কয়েকদিন আগে একেবারেই 4 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কমেছিল, কিন্তু আবার নতুন করে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবং একেবারে 40 ডিগ্রি পেরিয়ে গেছে তাপমাত্রা, এবং ভ্যাপসা গরম, অস্বস্তিকর গরম, এবং একেবারে এই গরমে নাজেহাল জেলার মানুষ। তার কারণ বৃষ্টি না হলে এই গরম থেকে একেবারেই রেহাই নেই। বেলা বাড়তেই তুমি দেখছো যে রাস্তা কার্যত ফাঁকা হয়ে আসছে। সকাল থেকেই একেবারে চড়া রোদ রয়েছে, এবং গরমের ঠিক যেমন ছবি হয় ঠিক তেমনি রয়েছে জেলা জুড়ে। একই রকম গরমে কার্যত নাজেহাল জেলার মানুষ। একেবারেই জেলার মানুষ চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে কবে বৃষ্টি হবে, এবং এই বৃষ্টি না হলে এই যে প্যাচপ্যাচানি গরম বা ভ্যাপসা গরম থেকে রেহাই পাবে না জেলার মানুষ। তাই সাধারণত জেলার মানুষ এটাই চাইছে যে একটা বৃষ্টি হোক, আরো নতুন করে বৃষ্টি হলে। যখন দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলো একটু বৃষ্টি চাইছে, চাতক পাখির মতন বৃষ্টির অপেক্ষায় রয়েছে, তখন উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিতে ভাসছে। উত্তরে বর্ষা, সকাল থেকে আজ মালদায় বৃষ্টি। দেখুন এই ছবি ধরা পড়েছে মালদায়।
সকাল থেকেই মালদায় শুরু হয়েছে বৃষ্টি, উত্তরে বর্ষা, উত্তরেই থমকে রয়েছে বর্ষা, যে কারণে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলি। আর উত্তরের ছবিটা দেখুন, মালদার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। সকাল থেকেই বৃষ্টি পড়ছে সেখানে। করা হয়েছে পশু পাখিদের জন্য শহরের বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে জলের পাত্র। আলিপুরদুয়ারে কয়েকজন যুবক যুবতীর পরিবেশ বাঁচানোর এই উদ্যোগ। জলের অভাবে যাতে পশু পাখিদের মৃত্যু না হয় তাই শহরের বিভিন্ন প্রান্তে রাখা হচ্ছে জল। আমাদের সংস্থা আলিপুরদুয়ার নেচার ক্লাবের যারা সদস্য আছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, তো ওদের মস্তিষ্ক প্রসূতই এটা যে বিভিন্ন শহর এবং শহরতলি অঞ্চলে বিভিন্ন জায়গায় যদি আমরা জলের পাত্র বসাই, সেখানে জলটাকে রাখতে পারি, সেখানে পাখিরা এবং পশুরা তাদের তৃষ্ণাটা মেটাবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা এই কাজটা শুরু করেছি, যাতে ওরা একটু মানে পিপাসিত পশু পাখি জীবজন্তু যারা নাকি নিডি হেল্পলেস রাস্তায় ঘুরে বেড়ায়, তারা যেন জলকষ্টে বা পিপাসায় মারা না যায়। আরেকটা জিনিস হচ্ছে, বাড়ির সামনে সবাইকে একটা আবেদন, এটার মাধ্যমে সবাই দেখলে পরে বাড়ির সামনে ব্যক্তিগত উদ্যোগেও যাতে একটা জলের ব্যবস্থা পশু পাখিদের জন্য করে। ধূপগুড়িতে বুনো হাতির হামলায় মৃত্যু। নদীতে মাছ ধরতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হয়েছে এক যুবকের। ধূপগুড়ি মহকুমায় মরাঘাট জঙ্গলের ঘটনা। মৃত যুবকের নাম বিকাশ রাভা। আমরা ওই মাছ ধরতে যাই তিনজনে, ওই মাছ ধরে আর নদীতে ও যে বললো আমি ওই মেয়েটাকে আনতে হবে স্কুলের থেকে, আমি যাই তোরা ধরো, ওইটাই বলে আমরা দুজন নদীতে আসি। তারপরে আমরা ওই হাতি চিৎকার শুনলো, তখন আমরা দৌড়ে আসলাম, তখন ওই লোকটাকে ধাক্কা মারি দিছে হাতি। পুলিশ ফরেস্ট আসছিল না, আসে না, পরে আসছিল হাতি আসে ওখানে, তখন আমরা দুজন ওই যে হাতির সঙ্গে লড়াই করে ওই লোকটাকে নিয়ে আসলাম। রাজ্যে মমতা ম্যাজিকে সবুজ ঝড়, কিন্তু এরই মধ্যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে আবারও ফুটল পদ্ম। এবার সেখানে ভোটের ধরনটা বদলে গেছে। আগে পাহাড়ের ভোটই ঠিক করতো পাহাড়ের ভবিষ্যৎ, আর এবার সেটা ঠিক করে দিল সমতলের ভোট। তাতেও ফের বাজিমাত বিজেপির রাজু বিস্তার। দার্জিলিং পাহাড়ি লোকসভা আসন, এবার সেখানেই ভোটের ধরন বদল। দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে 4 বিধানসভা আসন সমতলে, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া। 3টি বিধানসভা আসন পাহাড়ে, দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং। একসময় পাহাড়ের এই 3 বিধানসভা কেন্দ্রের ভোটেই ঠিক হয়ে যেত দার্জিলিংয়ের সাংসদ কে হবে। যেমন 2019 সালে বিজেপি প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রে পান 7.5 লক্ষ ভোট। এর মধ্যে 3 পাহাড়ি আসন থেকেই পেয়েছিলেন 3,38,698 ভোট, যা তৃণমূলের পাওয়া মোট ভোটের থেকে বেশি। 2019 সালে তৃণমূল মোট ভোট পায় 3,36,624। এর থেকে স্পষ্ট দার্জিলিং লোকসভা কেন্দ্রে কে জিতবেন সেটা ঠিক করে দিত পাহাড়। এই ছবিটাই এবার বদলে গিয়েছে। 24-এর ভোটে পাহাড়ি এলাকা থেকে বিজেপি পেয়েছে 2,58,978 ভোট। সমতল থেকে পেয়েছে তার থেকে অনেক বেশি 4,16,346 ভোট। পাহাড়ে বিজেপির ব্যবধানও কমেছে। 19-এর ভোটে পাহাড়ে তৃণমূল বিজেপির ভোটের ব্যবধান ছিল 2,35,996, আর 24-এ সেটা কমে হয়েছে 93,504। এই ফলে স্পষ্ট এবার আর পাহাড়ের ভোটে দার্জিলিং লোকসভার ভবিষ্যৎ ঠিক হয়নি, হয়েছে সমতলের ভোটে। কারণ আগে পাহাড়ের সিংহভাগ দলই কোনো একজন প্রার্থীকে সমর্থন করত, ফলে পাহাড়ের ভোটই হয়ে উঠত শেষ কথা। কিন্তু এবার পাহাড়ের এক একটি দল এক এক রাস্তায়। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনিত থাপা তৃণমূলের দিকে, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি হাত মেলায় কংগ্রেসের সঙ্গে, জিএনএলএফ এর সমর্থন ছিল বিজেপির দিকে। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুঙ্গও ছিলেন বিজেপির পাশে। সেই বিজেপি দার্জিলিংয়ে জিতেছে।
2009 সাল থেকে টানা দার্জিলিংয়ে পদ্ম, এবারও তাই, যা দেখে অনেকে বলছেন এই ফলে স্পষ্ট অনিল থাপার হাতে সরকারি ক্ষমতা থাকলেও কিংবা সবাইকে চমকে দিয়ে হামড়ো পার্টি উঠে এলেও লোকসভা ভোটে এখনো পাহাড়ে বড় ফ্যাক্টর বিমল গুরুঙ্গি। दार्जिलिंग जीत रहा है, सिलीगुड़ी जीत रहा है, कालिम्पोंग जीत रहा है, हमारा तराई डुवर्स जीत रहा है। जनता और हमारे जितने भी सहयोगी दल, बिमल दाजू, मोहनगी सिंह जी, जितने भी हमारी सहयोगी दल है, ये उनकी जीत है। এবারে প্রার্থী ঘোষণার পরই দার্জিলিংয়ে বিজেপির কোন্দল প্রকাশ্যে আসে। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিদ্রোহ করেন, নির্দল হয়ে ভোটে দাঁড়ান বিষ্ণু প্রসাদ শর্মা, কিন্তু কাটা হয়ে উঠতে পারলেন না। 19-এর মতো 24-এও জয়ী হলেন রাজু বিস্তা। পাহাড়ের বদলে সমতলের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও নিজের ক্যারিশমায় দার্জিলিংয়ে ফের পদ্ম ফোটালেন রাজু বিস্তা। তৃণমূল পাখির চোখ পড়লেও তাদের হারতে হলো 1,78,000 ভোটে। জলপাইগুড়ি খুবই ভালো লড়েছে, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ি ফলাফল খুবই হতাশব্যঞ্জক এবং জলপাইগুড়ি সদর, শিলিগুড়ি শহরের রেজাল্ট একেবারেই প্রত্যাশিত হয়নি। শহরের ব্যবধানটা 19-এর থেকেও একটু বেড়েছে। পাহাড়ে গত বছর থেকে ব্যবধান অনেক কমেছে, কিন্তু পাহাড়ে 3টে বিধানসভা মিলেও